এই শান্ত, গভীর এবং কিছুটা রহস্যময় বিশ্লেষণে স্বাগত জানাই। আজ ২১শে ফেব্রুয়ারি ২০২৬। চারপাশের পৃথিবীটা এখন অদ্ভুত এক তীব্র এবং প্রায় নির্মম প্রতিযোগিতায় মেতে উঠেছে। হ্যাঁ, আসলে সবাই ছুটছে, সবাই জিততে চাইছে। আর এই দৌড়ে টিকে থাকার জন্য প্রতিনিয়ত নতুন নতুন কৌশল খুঁজছে। চারপাশের পরিবেশটাই কেমন যেন একটা প্রেশার কুকারের মতো হয়ে গেছে। একদম ঠিক। আর আজকের এই গভীর আলোচনার মূল লক্ষ্যই হল একটা অত্যন্ত শক্তিশালী এবং আলোড়ন সৃষ্টিকারী বইয়ের সোর্স আর নোটস থেকে ৩টি নিখাত মনস্তাত্ত্বিক সূত্র বের করে আনা। যে সূত্রগুলো মূলত ক্ষমতার খেলা নিয়ে কথা বলে। হ্যাঁ, আর এই বিশ্লেষণটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে সেই সব তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষদের জন্য যাদের লক্ষ্য ভর্তি পরীক্ষা বা যে কোনো ধরনের উচ্চ পর্যায়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করা। সাধারণ মেহনত বা দিনরাত এক করে পড়ার গল্প তো সবাই জানে। কিন্তু আজ আমরা দেখব কিভাবে সঠিক মনস্তাত্ত্বিক কৌশল এবং মানুষের মনের অন্ধকার দিকগুলোকে বুঝতে পারলে ওই সাধারণ মেহনতকেই অসাধারণ এবং অপ্রতিরোধ্য সাফল্যে রূপান্তর করা যায়। ঠিক, এই মনস্তাত্ত্বিক খেলাটি বুঝতে পারা যে কোনো প্রতিযোগীর জন্যই এক বিরাট হাতিয়ার। সোর্সগুলোতে যে সূত্রগুলোর কথা বলা হয়েছে সেগুলো শুধু কি করতে হবে তা শেখায় না, বরং মানুষের মন কিভাবে কাজ করে, তার পেছনের আদিম প্রবৃত্তিগুলো কি, তা খুব শান্তভাবে তুলে ধরে। বইয়ের পাতায় থাকা তথ্য মুখস্থ করার চেয়ে মানুষের মস্তিষ্ক কিভাবে সিদ্ধান্ত নেয় বা কিভাবে ভয় পায় সেটি বুঝতে পারা অনেক বেশি জরুরি, তাই না? একদম। এই সূত্রগুলো মূলত ক্ষমতার খেলা, যা একটা পরীক্ষা কেন্দ্র থেকে শুরু করে জীবনের যে কোনো বৃহত্তর ময়দানে সমান্তরালভাবে কাজ করে। তো ক্ষমতার এই খেলার প্রথম সূত্রটি অত্যন্ত নির্দিষ্ট। সোর্স ম্যাটেরিয়ালে একে বলা হয়েছে কনসেন্ট্রেট ইয়োর ফোর্সেস, বা নিজের শক্তিকে এক জায়গায় কেন্দ্রীভূত করা। এখানে বিখ্যাত দার্শনিক আর্থার শোপেনহাওয়ারের একটি চমৎকার উদ্ধৃতি রয়েছে। হ্যাঁ, যা পুরো ধারণার মূল ভিত্তি। তিনি বলেছেন, ইন্টেলেক্ট ইজ আ ম্যাগনিটিউড অফ ইন্টেন্সিটি, নট আ ম্যাগনিটিউড অফ এক্সটেন্সিটি। মানে বুদ্ধিমত্তা হল তীব্রতার পরিমাপ, বিস্তৃতির নয়। ঠিক, মানুষের মস্তিষ্ক বা মেধা কত দিকে ছড়িয়ে আছে, কতগুলো ভিন্ন ভিন্ন বিষয়ে কেউ অগভীর জ্ঞান রাখে, তা দিয়ে প্রকৃত ক্ষমতার বিচার হয় না। বরং একটি নির্দিষ্ট বিন্দুতে কতটা গভীরভাবে এবং কতটা তীব্রতার সাথে কেউ ফোকাস করতে পারে সেটাই আসল। আধুনিক স্নায়ুবিজ্ঞানও কিন্তু ঠিক একই কথা বলে। কিভাবে? মস্তিষ্ক যখন একাধিক দিকে ফোকাস করে। হ্যাঁ, মস্তিষ্ক যখন একসাথে 10টি ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে শক্তি ব্যয় করে, তখন প্রতিটি লক্ষ্যবস্তুই তার ফোকাসের খুব সামান্য অংশ পায়। এর ফলে কোনোটি চূড়ান্ত রূপ লাভ করে না। ইতিহাসের দিকে তাকালে এই শক্তি বিক্ষিপ্ত করার একটা ভয়ঙ্কর এবং মর্মান্তিক পরিণতি দেখা যায়। সোর্সেল একটা অসাধারণ গল্পের কথা উল্লেখ আছে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর চীনের রাজনীতিক প্রেক্ষাপট। সেই সময়ের সাম্রাজ্যের রাজার গল্পটি এই সূত্রের সবচেয়ে বড় ঐতিহাসিক প্রমাণ। উয়ের রাজা, তিনি কেবল নিজের রাজ্য নিয়েই সন্তুষ্ট ছিলেন না। একদমই না। তার দৃষ্টি নিবদ্ধ ছিল সম্পূর্ণ মিডল কিংডম দখলের দিকে। এই ক্ষমতার মোহ তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে তিনি কোনো নির্দিষ্ট ফ্রন্টে ফোকাস না করে চারদিকের বিভিন্ন ফ্রন্টে একসাথে যুদ্ধ ছড়িয়ে দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন তার বিশাল সৈন্যবাহিনী সব জায়গায় একসাথে জয়লাভ করতে পারবে। এই ধরনের অতি আত্মবিশ্বাস কিন্তু সাধারণত পতনের প্রথম ধাপ হিসাবে কাজ করে। ঠিক তাই। রাজার এই অপরিণামদোষী সিদ্ধান্তের বিপরীতে তার প্রধানমন্ত্রী ঝুসু, যিনি একজন অত্যন্ত দূরদর্শী কৌশলবিদ ছিলেন, তিনি রাজাকে সতর্ক করার চেষ্টা করেছিলেন। ঝুসু বুঝতে পেরেছিলেন যে দক্ষিণের রাষ্ট্র ইউএ আপাতদৃষ্টিতে নীরব থাকলেও তারা আসলে সাম্রাজ্যের এই শক্তি বিক্ষিপ্ত হওয়ার সুযোগের অপেক্ষায় আছে। হ্যাঁ, তিনি রাজাকে বারবার বোঝানোর চেষ্টা করেন যে এই মুহূর্তে এতগুলো ফ্রন্টে যুদ্ধ করাটা কেবল বোকামি নয়, বরং এটি আত্মহত্যার শামিল। শক্তিকে চারদিকে ছড়িয়ে দিলে মূল কেন্দ্রটি অরক্ষিত হয়ে পড়ে। কিন্তু রাজা তো ক্ষমতার দম্ভে অন্ধ ছিলেন। তিনি এই সতর্ক বার্তাকে কেবল প্রত্যাখ্যানই করেননি, বরং তিনি এটিকে তার কর্তৃত্বের প্রতি অপমান হিসেবে গ্রহণ করেছিলেন। পরিণতিতে তিনি এতটাই ক্ষিপ্ত হন যে তার সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রী সুকে আত্মহত্যার নির্দেশ দেন। মৃত্যুর আগে মন্ত্রী যে চরম মর্মান্তিক উক্তিটি করেছিলেন তা আজও ক্ষমতার ইতিহাসের পাতায় খোদাই করা আছে। তিনি অত্যন্ত শান্ত কিন্তু হিমশীতল কণ্ঠে বলেছিলেন, হে রাজা, আমার চোখ দুটি উপরে নিয়ে
উড়ের প্রবেশদ্বারে লাগিয়ে রেখো, যাতে আমি দেখতে পাই কিভাবে ইউএ বাহিনী বিজয়ী বেশে এই শহরে প্রবেশ করছে। নিজের দেশের পতন নিজের উপরে ফেলা চোখ দিয়ে দেখার এই অভিশাপ, এটা কেবল একটা বাক্য ছিল না, এটা ছিল একটা অনিবার্য ভবিষ্যতের নিখুঁত ভবিষ্যৎবাণী। এবং ইতিহাসের নির্মম সত্য হল, কয়েক বছর পর ঠিক সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলপ্রসূ হয়েছিল। অতিরিক্ত স্ফীত হওয়া একটা সাম্রাজ্য, যারা তাদের শক্তিকে একটা নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত না করে সব দিকে জিততে চেয়েছিল, তারা চূড়ান্ত ধ্বংসের মুখে পড়ে। ইউএ বাহিনী ঠিকই সেই শহরে প্রবেশ করেছিল। এই ঐতিহাসিক পতন থেকে আধুনিক যুগের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রেক্ষাপটে একটা অত্যন্ত পরিষ্কার চিত্র পাওয়া যায়। হ্যাঁ, অনেক শিক্ষার্থী আছেন যারা একসাথে অনেকগুলো ভিন্ন ভিন্ন লক্ষ্য স্থির করেন। তারা ভাবেন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং সাধারণ বিশ্ববিদ্যালয় সব জায়গায় একটু একটু করে অগভীর প্রস্তুতি নিলে কোথাও না কোথাও তো একটা আসন মিলে যাবেই। এই ধরনের মানসিকতা আসলে সেই সাম্রাজ্যের রাজার মতোই আত্মঘাতী। মনস্তাত্ত্বিকভাবে এবং কৌশলগতভাবে এটি একটি বড় দুর্বলতা। একসাথে একাধিক ভিন্ন ভিন্ন প্যাটার্নের প্রস্তুতি নিতে গিয়ে শিক্ষার্থীরা নিজেদের শক্তি এবং মেধার তীব্রতাকে বিক্ষিপ্ত করে ফেলে। ঠিক, সব ফ্রন্টে জিততে গিয়ে তারা আসল জায়গাটিতেই দুর্বল হয়ে পড়ে। এর চেয়ে একটা নির্দিষ্ট রিচ মাইন বা লক্ষ্য খুঁজে বের করে সেখানে গভীরভাবে খনন করা অনেক বেশি কার্যকরী। সোর্সগুলো বারবার মনে করিয়ে দেয় যে মেধার বিস্তৃতি কখনোই চূড়ান্ত সাফল্য আনে না। মেধার তীব্রতাই দেয়াল ভেঙে ফেলার একমাত্র উপায়। একটিমাত্র বিন্দুতে নিজের সমস্ত শক্তিকে লেজার রশ্মির মতো কেন্দ্রীভূত করতে পারলে যে কোনো দুর্ভেদ্য বাধাও গলে যেতে বাধ্য। একদম। লেজার রশ্মির এই ফোকাস ধরে রাখার পাশাপাশি আরেকটি অত্যন্ত সূক্ষ্ম কৌশল আছে, যা মানুষের ভেতরের শক্তিকে বাইরের জগতের কাছে একটি রহস্যময় রূপ দেয়। সোর্স ম্যাটেরিয়ালের দ্বিতীয় সূত্রটি ঠিক এই জায়গাটিতে আঘাত করে। অলওয়েজ সে লেস দ্যান নেসেসারি, বা প্রয়োজনের চেয়ে কম কথা বলুন। কিভাবে কেবল শব্দের পরিমিতি ব্যবহার করে মানুষের মনে একটি রহস্যময় এবং শক্তিশালী ভাবমূর্তি তৈরি করা যায়, তা নিয়ে এই অংশে এক চমৎকার বিশ্লেষণ রয়েছে। যারা বেশি কথা বলে তারা সাধারণত নিজেদের সাধারণ এবং অনুমানযোগ্য করে তোলে, কিন্তু নীরবতা একটি শূন্যস্থান তৈরি করে, যা আশেপাশের মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেয়। ক্ষমতারই মনস্তত্ত্বটি বোঝার জন্য ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের রাজদরবারের চেয়ে নিখুঁত উদাহরণ আর হতে পারে না। চতুর্দশ লুইয়ের ভার্সাই প্রাসাদ, সেটা তো ছিল এক অদ্ভুত এবং দম বন্ধ করা জায়গা। হ্যাঁ, মন্ত্রী আর অভিজাতরা ক্ষমতার কাছাকাছি থাকার জন্য দিনের পর দিন নিজেদের মধ্যে বিতর্ক করতেন। রাজার সামনে কে কি বলবেন, কোন যুক্তির পর কোন যুক্তি সাজিয়ে রাজাকে মুগ্ধ করবেন, তা নিয়ে তারা আয়নার সামনে ঘণ্টার পর ঘণ্টা মহড়া দিতেন। তারা বিশ্বাস করতেন যে তাদের শব্দের জাকমক আর দীর্ঘ বাগ্মিতা রাজাকে তাদের পক্ষে সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। কিন্তু চতুর্দশ লুই ছিলেন মনস্তাত্ত্বিক খেলার এক অদ্ভুত মাস্টার মাইন্ড। যখন মন্ত্রীরা রাজার সামনে গিয়ে তাদের দীর্ঘ বক্তব্য উপস্থাপন করতেন, লুই চরম নীরবতায় সেই সব শুনতেন। তার চেহারায় কোনো বিরক্তি বা উচ্ছ্বাস কিছুই প্রকাশ পেত না। মুখে থাকত এক অদ্ভুত পাথরের মতো স্থির এবং রহস্যময় অভিব্যক্তি। দীর্ঘ বক্তব্য শেষে যখন পুরো দরবার তার উত্তরের অপেক্ষায় স্তব্ধ হয়ে থাকত, তখন তিনি কোনো ব্যাখ্যা বা আলোচনায় যেতেন না। তিনি শুধু একটি ছোট্ট বরফের মতো ঠান্ডা বাক্য বলতেন, আই শ্যাল সি। আই শ্যাল সি, অর্থাৎ আমি দেখব। এরপর তিনি কোনো দিকপাত না করে সেখান থেকে ধীর পায়ে চলে যেতেন। লেখক সল সিমনের বিশ্লেষণ অনুযায়ী লুইয়ের এই নীরবতা এবং তার শব্দের চরম পরিমিতি তার ক্ষমতাকে এত ভয়ঙ্কর করে তুলেছিল। কেউ জানত না রাজার মনে কি চলছে। রাজা কি ভাবছেন, তার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, এর কোনো ইঙ্গিত না পাওয়ায় মন্ত্রীরা সবসময় এক ধরনের মনস্তাত্ত্বিক ভীতির মধ্যে থাকতেন। কেউ তার সাথে ছলনা করার বা তাকে ভুল পথে চালিত করার সাহস পেত না, কারণ রাজার মন পড়তে না পারাটা তাদের নিজেদেরই নিরাপত্তাহীনতায় ভুগত। এখানে একটা অত্যন্ত শক্তিশালী মনস্তাত্ত্বিক ধারণা কাজ করে, যাকে সোর্সগুলোতে মেশিনস অফ ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যার যন্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। মানুষের মস্তিষ্ক মূলত এই ব্যাখ্যার যন্ত্র হিসেবেই বিবর্তিত হয়েছে। বিবর্তনীয় দিক থেকে মানুষ স্বভাবতই অজানা বা অস্পষ্ট জিনিসকে ভয় পায় এবং যে কোনো নীরবতাকে নিজের মতো করে ব্যাখ্যা করে সেই শূন্যস্থান পূরণ করতে চায়। যখন সামনের কোনো প্রভাবশালী ব্যক্তি কম কথা বলে বা নীরব থাকে, তখন সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। তারা ভাবতে শুরু করে, উনি কি আমার কথা বুঝতে পেরেছেন?
নাকি উনি আমার কোনো ভুল ধরে ফেলেছেন? এই অস্বস্তি কাটাতে এবং নীরবতার সেই শূন্যস্থান পূরণ করতে তারা নার্ভাস হয়ে বেশি কথা বলতে শুরু করে। আর ঠিক এই বেশি কথা বলার মুহূর্তেই তারা নিজেদের আসল উদ্দেশ্য বা গোপন তথ্য প্রকাশ করে দেয়। এই একই মনস্তত্ত্ব এই তীব্র প্রতিযোগিতামূলক পরিমণ্ডলেও পুরোপুরি কার্যকর। যেসব শিক্ষার্থী ভর্তি পরীক্ষার ভাইবা বোর্ডে বসেন কিংবা যারা হাজারো প্রতিযোগীর মাঝে লাইব্রেরি বা স্টাডি গ্রুপে সময় কাটান, তাদের জন্য এটি একটি অমূল্য পাঠ। স্টাডি গ্রুপগুলোতে প্রায়ই দেখা যায় অনেকেই নিজের প্রস্তুতি, পড়ার কৌশল, দিনে কত ঘন্টা পড়ছে বা কোন কোন বই শেষ করেছে তা নিয়ে অনর্গল কথা বলতে থাকে। তারা ভাবে এতে তাদের আধিপত্য বজায় থাকবে, কিন্তু বাস্তবে তারা নিজেদের দুর্বল দিকগুলো উন্মোচিত করে দেয়, নিজেদের সাধারণ প্রমাণ করে। অন্যদিকে যে প্রতিযোগী নিজের প্রস্তুতি নিয়ে অত্যন্ত কম কথা বলে, সে তার চারধারে একটি দুর্ভেদ্য রহস্যের চাদর তৈরি করে। এই রহস্যময় নীরবতাই অন্যান্য প্রতিযোগীদের মনে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে। অন্যেরা যখন বুঝতে পারে না এই নীরব প্রতিযোগীটি আসলে কতটা জানে বা তার প্রস্তুতি কোন স্তরের, তখন তারা তাকে নিজেদের চেয়ে বেশি শক্তিশালী ভাবতে শুরু করে। ভাইবা বোর্ডের ক্ষেত্রেও একই সমীকরণ। যিনি প্রয়োজনের চেয়ে বেশি কথা বলেন, তিনি পরীক্ষকদের সামনে নতুন নতুন প্রশ্ন তৈরির সুযোগ করে দেন এবং ভুল করার ঝুঁকিতে থাকেন। কিন্তু যিনি পরিমিত কথা বলেন, প্রতিটি শব্দ মেপে উচ্চারণ করেন এবং কিছুটা নীরবতা বজায় রাখেন, তিনি পুরো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। পরীক্ষকরা তার এই শান্ত আত্মবিশ্বাস দেখে সমীহ করতে বাধ্য হন। কম কথায় যে গভীরতা লুকিয়ে থাকে তা বেশি কথায় হারিয়ে যায়। এটি ক্ষমতার এক অমোঘ নিয়ম। তবে নিজের ভেতরে শক্তিকে লুকিয়ে রাখার এই শিল্পটি কেবল নীরবতার মাঝেই সীমাবদ্ধ নয়। এটি আমাদের তৃতীয় সূত্রের দিকে নিয়ে যায়, যা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক বিভ্রমের উপর দাঁড়িয়ে আছে। মেক ইয়োর অ্যাকমপ্লিশমেন্ট সিম এফর্টলেস। অর্থাৎ যে কোনো সাফল্য বা অর্জনকে এমনভাবে উপস্থাপন করা যেন তা অত্যন্ত অনায়াসলভ্য। নিজের পেছনের অমানসিক পরিশ্রম, কৌশল এবং ভেতরের ঘামগুলোকে এমনভাবে লুকিয়ে রাখতে হবে যেন বাইরের মানুষের কাছে পুরো ব্যাপারটি খুব স্বাভাবিক এবং জাদুকরী মনে হয়। সোর্স মেটেরিয়ালে এই সূত্রটির ব্যাখ্যায় বিখ্যাত স্কেপ আর্টিস্ট হ্যারি হুডিনির প্রসঙ্গটি অত্যন্ত রোমাঞ্চকরভাবে তুলে ধরা হয়েছে। হুডিনি নিজেকে এমনভাবে উপস্থাপন করতেন যেন তিনি মানবীয় সীমাবদ্ধতার ঊর্ধ্বে। তার কাজকে তিনি বলতেন দ্য ইম্পসিবল পসিবল। একটা নির্দিষ্ট পারফরমেন্সের গল্প এখানে উল্লেখ করা আছে, যা আক্ষরিক অর্থেই লোমহর্ষক। হ্যাঁ, বোস্টনের উপকূলে সেই ঘটনাটা। ঠিক, বোস্টনের উপকূলে একবার অর্ধেক অক্টোপাস ও অর্ধেক তিমির মতো দেখতে একটি অদ্ভুত এবং দানবীয় সামুদ্রিক প্রাণীর মৃতদেহ ভেসে এসেছিল। সেই পচনশীল, দুর্গন্ধযুক্ত এবং বিভৎস মৃতদেহের পেটের ভেতর হুডিনিকে ভারী সেকেলে আষ্টেপিষ্টে বেঁধে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। শ্বাসরুদ্ধপর সেই অবস্থা থেকে তিনি যখন জাদুকরীভাবে মুক্ত হয়ে বেরিয়ে আসেন, তখন দর্শকরা বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল। দর্শকদের কাছে মনে হয়েছিল হুডিনের শরীরে হয়তো কোনো অতিপ্রাকৃত ক্ষমতা আছে। কিন্তু পর্দার আড়ালে বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক। এই ধরনের শেকল থেকে বেরোনোর জন্য তাকে নিজের কাঁধের হাড় সাময়িকভাবে ডিসলোকেট বা স্থানচ্যুত করতে হতো। মিনিটের পর মিনিট দম আটকে রাখার আমানুষিক শারীরিক কসরত করতে হতো। কিন্তু হুডিনি কখনোই তার দর্শকদের এই ঘাম, রক্ত বা যন্ত্রণার কথা জানতে দিতেন না। তিনি জানতেন যে জাদুর পেছনের কৌশল বা কষ্টটা মানুষ একবার জেনে গেলে জাদুর প্রতি তাদের সেই মুগ্ধতা আর থাকবে না। হুডিনির এই জাদুকরী ইমেজের পেছনের তত্ত্বটি কিন্তু বহু পুরনো, একেবারে রেনেসাস যুগের একটি দর্শনের সাথে এটি মিলে যায়। 1528 সালে ইতালীয় লেখক বালদাসারে ক্যাস্টিলিয়ন তার বিখ্যাত বুক অব দ্য কোর্টিয়র বইটিতে একটি বিশেষ ধারণার অবতারণা করেছিলেন। ইটালীয় ভাষায় একে বলা হয় স্প্রে জাত্তুরা। এর আক্ষরিক অর্থ হল অত্যন্ত কঠিন কাজকে অত্যন্ত সহজে করার ভান করা। এটি হলো শিল্পের সেই পর্যায় যেখানে শিল্পকে গোপন রাখাটাই আসল কাজ। ক্যাস্টিলিয়ন বলছেন যে যখন কোনো মানুষ একটি কঠিন জিনিস অর্জন করে, তখন সেটা নিয়ে খুব বেশি বড়াই করা বা কতটা ঘাম ঝরাতে হয়েছে তা দেখানো উচিত নয়। এতে মানুষের কাছে আপনার কাজের মূল্যায়ন সাধারণ পর্যায়ে নেমে আসে। কেন মানুষের সামনে নিজের পরিশ্রম দেখানো উচিত নয়, তার পেছনের মনস্তত্ত্বটি অত্যন্ত গভীর। সাধারণ একটা ধারণা তো প্রচলিত আছে যে পরিশ্রমের কথা সবাইকে বলা উচিত, এতে চারপাশের মানুষ অনুপ্রাণিত হয়। কিন্তু ক্ষমতার খেলায় এটি সম্পূর্ণ ভুল। যখন সাধারণ মানুষ বুঝতে পারে একটি কঠিন কাজ কিভাবে সম্পন্ন হয়েছে,
যখন সমস্ত শর্টকাট এবং কৌশলগুলো তাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় তখন সেই অর্জনকারীর প্রতি তাদের বিস্ময় কেটে যায়। তারা তখন ভাবতে শুরু করে, সে তো এই নির্দিষ্ট গাইড বই পড়েছে বা রাত জেগে এই কৌশলগুলো ব্যবহার করেছে। আমি যদি এই একই কাজ করতাম তাহলে আমিও সফল হতাম। এই চিন্তা আপনার ক্ষমতাকে তাদের সমপক্ষ করে দেয়। কিন্তু এর উল্টো দিকটি ভাবুন। যখন কেউ নিজের কৌশলগুলো সম্পূর্ণ লুকিয়ে রাখে, যখন তার সাফল্যকে মনে হয় যেন কোনো ঈশ্বর প্রদত্ত ক্ষমতা বা জন্মগত মেধার ফসল, তখন চারপাশের মানুষের মনে এক ধরনের অতি মানবিক ইমেজ তৈরি হয়। মানুষ সেই ক্ষমতাকে পরিমাপ করতে পারে না, আর মানুষের আদিম প্রবৃত্তি হল যা সে পরিমাপ করতে পারে না তাকে সে ভয় পায় এবং সমীহ করে। এখনকার এই তীব্র প্রতিযোগিতামূলক সময়ে দাঁড়িয়ে, যেখানে সোশ্যাল মিডিয়ায় হাসল কালচার বা রাত জেগে পড়ার ছবি দেওয়ার একটা অসুস্থ প্রতিযোগিতা চলছে, সেখানে স্প্রে জাতুরা হতে পারে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ব্রহ্মাস্ত্র। যে কোনো প্রতিযোগীর কখনোই উচিত নয় অন্যদের বুঝতে দেওয়া যে সে কতটা অমানসিক পরিশ্রম করছে বা কি আধুনিক টেকনিক ব্যবহার করছে। রাত ৩টায় পড়ার টেবিলে বসে থাকার ছবি বা কফি খেয়ে জেরে থাকার গল্প অন্যদের কাছে প্রকাশ করা মানে নিজের দুর্বলতা প্রকাশ করা। এর বদলে পরীক্ষার হলে বা অন্যান্য প্রতিযোগীদের সামনে এমন একটি শান্ত, ফুরফুরে ও অনায়াসলব্ধ রূপ বজায় রাখা উচিত যা দেখে প্রতিপক্ষ মানসিকভাবে দুর্বল বোধ করে। যখন প্রতিপক্ষ দেখে যে এই ব্যক্তিটি সারাদিন শান্ত থাকছে, কোনো চাপ নিচ্ছে না, তবুও মক টেস্টগুলোতে সর্বোচ্চ নম্বর পাচ্ছে, তখন তাদের মনে এক ধরনের মানসিক বিভ্রম এবং হতাশা তৈরি হয়। এই মনস্তাত্ত্বিক চাপই যুদ্ধ শুরুর আগেই প্রতিপক্ষকে অর্ধেক পরাজিত করে দেয়। নিজের পরিশ্রমের দাগ মুছে ফেলাই হল সত্যিকারের ক্ষমতার লক্ষণ। দারুণ! এই দীর্ঘ এবং গভীর আলোচনা থেকে আজকে আমরা ৩টি অত্যন্ত শক্তিশালী এবং কালজয়ী সূত্র বের করে আনলাম, যা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, বরং বাস্তব জীবনের যে কোনো যুদ্ধক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। একদম। প্রথমত, কনসেন্ট্রেট ইয়োর ফোর্সেস। চীনের সাম্রাজ্যের মর্মান্তিক পতনের ইতিহাস থেকে আমরা শিখলাম কিভাবে নিজের সমস্ত মানসিক এবং বৌদ্ধিক শক্তিকে বিক্ষিপ্ত না করে একটি নির্দিষ্ট বিন্দুতে ফোকাস করতে হয়। দ্বিতীয়ত, অলওয়েজ সে লেস দ্যান নেসেসারি। চতুর্দশ লুইয়ের মতো নীরবতাকে হাতিয়ার করে কিভাবে চারপাশের মানুষের মনে রহস্য, অস্বস্তি এবং মনস্তাত্ত্বিক ভীতি তৈরি করতে হয়। এবং তৃতীয়ত, মেক ইয়োর অ্যাকমপ্লিশমেন্টস সিম এফর্টলেস। হ্যারি হুডিনি এবং রেনেসান্স যুগের স্প্রেজাতুরা দর্শনের মতো নিজের পরিশ্রম ও কৌশলগুলোকে নিখুঁতভাবে লুকিয়ে রেখে কিভাবে নিজেকে একজন জাদুকরীয় অনায়াসেলব্ধ বিজয়ী হিসেবে উপস্থাপন করতে হয়। এই আলোচনা শেষে একটি বিষয় খুব স্পষ্টভাবে উঠে আসে। সত্যিকারের ক্ষমতা মানে কেবল দিনরাত পড়ার টেবিলে বসে থাকা বা গাদা গাদা তথ্য মুখস্থ করা নয়। সত্যিকারের ক্ষমতা হল নিজের আবেগ, নিজের প্রকাশভঙ্গি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে চারপাশের মানুষের মনস্তত্ত্বকে অত্যন্ত সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করতে পারা। যারা এই মনস্তাত্ত্বিক কৌশলগুলো নিজেদের জীবনে নিখুঁতভাবে প্রয়োগ করতে পারেন, তারা কেবল একটি পরীক্ষা কেন্দ্রেই নন, বরং জীবনের যে কোনো প্রতিযোগিতামূলক ময়দানে সাধারণ মানুষদের থেকে যোজন যোজন এগিয়ে থাকেন। মানুষের মনের এই সূক্ষ্ম মেকানিজমগুলো বুঝতে পারাই হল চূড়ান্ত জয়ের চাবিকাঠি। এই কথাগুলো প্রতিটি প্রতিযোগীর জন্য অত্যন্ত মূল্যবান। নিশ্চিতভাবে। কিন্তু আজকের এই গভীর বিশ্লেষণটি শেষ করার আগে একটি নতুন এবং কিছুটা অস্বস্তিকর চিন্তার খোরাক রেখে যেতে চাই। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে নীরবতা বজায় রেখে এবং নিজের অমানসিক পরিশ্রম লুকিয়ে রেখে চারপাশের মানুষের ওপর মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তার করা যায়। কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখুন তো। হ্যাঁ, যদি এই তীব্র প্রতিযোগিতার জগতে আপনার চারপাশের প্রায় সবাই একই ধরনের মনস্তাত্ত্বিক কৌশল শিখে ফেলে, যদি প্রত্যেকেই একই মুখোশ পরে থাকে এবং নিজেদের শক্তি লুকিয়ে রেখে রহস্যের জাল বনে, সেই পরিস্থিতিতে যখন সবাই স্প্রেজাতুরা বা অনায়াসালব্ধতার ভান করছে, তখন কিভাবে বোঝা যাবে কে আসলেই শক্তিশালী মেধার অধিকারী আর কে কেবল একটি ফাঁপা বিভ্রম তৈরি করে রেখেছে? এই নিখুঁত বিভ্রমের দুনিয়ায় আসল সত্য চেনার উপায় কি? এই প্রশ্নটি কোনো সহজ উত্তর দাবি করে না। তাই এই জিজ্ঞাসাটি মস্তিষ্ককে আলোড়িত করুক, সেই প্রত্যাশায় আজকের মতো এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। শুভ বিদায়।